ওরা এক একটা কমেন্টস করে এবং এই গ্রুপটাই কিন্তু হইচই করে। কিন্তু আসল ব্যাপারে আমার প্রশ্ন হলো যে কোথায় ইনভেস্টমেন্ট, হোয়ার ইজ ইট? আপনি কি এক পাইও ইনভেস্টমেন্ট পেয়েছেন? হোয়ার ইজ দ্যাট? একটা কানাকড়ি পেয়েছেন ইনভেস্টমেন্ট এত মাসে? পাননি। কারণ ইনভেস্টমেন্টে এত এত চারটিখানি ব্যাপার না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি নেলসন ম্যান্ডেলা হয়ে চিরঞ্জীব হয়ে থাকুন বাংলাদেশে এবং পৃথিবীতে। হওয়ার চেষ্টা করলে তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ সৌদি আরবিও আপনাকে অ্যাসাইলাম দেবে না। ইদি আমিন তো অ্যাটলিস্ট একটা জায়গা পেয়েছে, তাও হবে না। ৩০ লক্ষ লোক ঘেরাও করে বসতে পারে, সামরিক বাহিনী ইউনূসের পক্ষে আসবে না, শাহাবুদ্দিন চুক্কু একটা বিরাট সুযোগ পেয়ে যাবে। ইউনূসের যে সমস্ত উপদেষ্টারা মানে নির্বাচন কাকে বলে যারা জানে না, ওরা তো পালাতে পারবে না, এবং ওদের প্রত্যেককে ওই পিনাকি ভট্টাচার্য যে ডাইপারের কথা বলে, পিনাকির ডাইপার সাপ্লাই দেওয়া উচিত। এবং তাদের মধ্যে কিন্তু অনেকে আছে দারুণ রেশনাল, আই মাস্ট সে। এবং এই যে দেখুন ডক্টর শফিকুর রহমান উনি যে দেখা করলেন, মানে 3টা পয়েন্ট যে বললেন যে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর, সেটা কিন্তু একটা দারুণ মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। উনি বললেন 3টা যে পয়েন্ট, আমি আরেকটা বলবো, মিউচুয়াল সম্মান, একজনের সঙ্গে আরেকজনের সম্মান, যে নির্বাচনে একজন হেরে যেতে পারে সেজন্য সে তার শত্রু নয়। আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, সেটাকে অনার করতে হবে। এটা তো একটা যে কোনো একটা গণতান্ত্রিক সমাজের এটা হলো আসল ফাউন্ডেশন। এটাই উনি বলেছেন, ওনার যে 3টা কন্ডিশন, সেই 3টা কন্ডিশন তাকে আমি সাধুবাদ দেব, ওই 3টা কন্ডিশনের যে উনি দিয়েছেন। কিন্তু উনি নির্বাচন বলছেন যে রমজানের আগে হওয়ার জন্য, দ্যাট ইজ বেসিক্যালি জানুয়ারি। এবং উনি আবার এটাও বলেছেন যে সরকারের সাথে উনি একমত, সরকার যে সময়সীমা দিয়েছে, তো আবার উনি মতামত দিয়েছেন যে রমজানের আগে, আবার 3টা শর্ত জুড়ে দিয়েছেন। এখানে কি আসলে একটা কনফিউশন, যেটা সানুল হুদাও বলেছেন যে একটা কনফিউশন তৈরি করছে কিনা? হয় কি, মানে একটা লোক যখন অনেক কথা বলেন তখন হয়তো কিছু এদিক সেদিক হয়ে যেতে পারে, কিন্তু যে মেইন 3টা পয়েন্ট উনি এমফাসাইজ করছেন, আমি ওই 3টা পয়েন্টকে ধরবো। ওই 3টা পয়েন্টকে ধরলে আমি দেখছি যে মানে উনি যেটা বলছেন তার সঙ্গে অন্যান্য যে দল এবং বিএনপির সঙ্গে একটা কিছুটা আমি ওভারল্যাপ দেখছি, হ্যাঁ, যেটা একটা শুভ লক্ষণ দেশের জন্য। কারণ বর্তমানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হলো যে একটা নরমেটিভ ফর্মে যাওয়া উচিত দেশটা, একটা গণতান্ত্রিক ফর্মে। আমাদের প্রশ্ন থাকবে যে আমরা কি চাই, আমরা কি গণতান্ত্রিক নর্ম চাই নাকি আমরা একটা স্বৈরতন্ত্র চাই? মানে যারা গণতন্ত্র হতে বলে নির্বাচন হতেই হবে, নির্বাচনটা হলো মেইন ইনগ্রেডিয়েন্ট। নির্বাচনটা তো হতে হবে নিরপেক্ষ, ন্যায্য, যাতে এখানে কেউ ম্যানিপুলেশন করতে না পারে, যাতে সবাই একই মানে লেভেল প্লেইং ফিল্ড থেকে নির্বাচন করতে পারে, সেটাকে গ্যারান্টি করতে হবে। সেটাই হলো এবং সেটা করে যদি আমাদের এটা করা যায়, হ্যাঁ, তাহলে দেশে মানে চিন্তা করে দেখুন, আমরা শুধু বক্তৃতা শুনছি যে ওখানে ইনভেস্ট করছে, এটা 9 মাস হতে চললো, কোথায় ইনভেস্টমেন্ট? জিরো। ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে কেউ ইনভেস্ট করতে যায়? কোন বিজনেসম্যান কি এতই গাধা যে একটা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে গিয়ে সে কোটি 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 টাকার ইনভেস্টমেন্ট করবে? কিন্তু যে মিটিং মানে যে সম্মেলনটা হয়েছে, বিনিয়োগ সম্মেলন, সেখান থেকে তো অনেক বড় আশ্বাস পেয়েছে, 3000 কোটি টাকার আশ্বাস পেয়েছে মানে বিনিয়োগ করার। ওইটা আমি হাসলাম, কারণ ওই আশ্বাস, শোনেন, একটাকে আমরা বলি এটা তো আশ্বাস, এর পরের যে পর্যায়ে যেটাকে বলে মাউ বলি, এই যে লয়াররা বুঝবেন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তা কোনো বাইন্ডিং নয়। এই সমস্ত জিনিসগুলো আমাদের যে বট কোম্পানি, যে বট লিগরা, এগুলো ওদের ধারণাই নাই যে হোয়াট ইজ দ্য রুলস। হ্যাঁ, ওরা এক একটা কমেন্টস করে এবং এই গ্রুপটাই কিন্তু হইচই করে। কিন্তু আসল ব্যাপারে আমার প্রশ্ন হলো যে কোথায় ইনভেস্টমেন্ট, হোয়ার ইজ ইট? আপনি কি এক পাইও ইনভেস্টমেন্ট পেয়েছেন? হোয়ার ইজ দ্যাট? একটা কানাকড়ি পেয়েছেন ইনভেস্টমেন্ট এত মাসে? পাননি। কারণ ইনভেস্টমেন্টটা এত চারটিখানি ব্যাপার না। ইনভেস্টমেন্ট কখন করতে যায়? যখন জানে যে গভর্নমেন্ট। আমি আরেকটা বলি, এই যে ইউনূস গভর্নমেন্ট শেষ করবেন মোস্তফা স্যার, পরে আবার শুনবো। আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, অনেকে হয়তো খুবই মন খারাপ করবেন, সেজন্য আমি দুঃখিত, কিন্তু আমাকে বলতে হবে। যেটা হলো যে ইউনূস গভর্নমেন্ট যেটা আছে, আমি ইউনূসকে কিন্তু দারুণ রেসপেক্ট করি, ওনাকে আমি চাই নেলসন ম্যান্ডেলা, আমি চাই না যে উনি ইদি আমিন হয়ে যান,
এটা আমি কিছুতেই চাই না, এবং আমার ধারণা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। উনি নেলসন ম্যান্ডেলাই হবেন, নির্বাচন হয়ে যাবে, ট্রানজিশন হয়ে যাবে। কিন্তু যে জিনিসটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে ওনার যে গভর্নমেন্টের ফাউন্ডেশনটা খুবই উইক। আপনি লক্ষ্য করে দেখুন, সামরিক বাহিনীর যে জেনারেল, শোনা গেল বৈষম্য বিরোধী ছাত্রদের কাছ থেকে শোনা গেল তারা তাকে পছন্দ করে না। এদিকে উনি যার প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন চুপ্পু, সে ডক্টর ইউনূসকে খুব একটা পছন্দ করবে সেটাও আমার মনে হয় না। আজকে যদি বিএনপি এবং তার দলীয় লোকরা যদি ঢাকা একটা মিটিং ডাকে এবং সেখানে 20 থেকে 30 লক্ষ তারা নিয়ে আনতে পারবে, এতে কোনো অসুবিধা নেই তাদের। 20 থেকে 30 লক্ষ লোক যদি রেস্ট করছে, তারা মিটিং করে, তারপরে যদি বলে যে আমরা একটা মেমোরেন্ডাম দেবো, ওই যমুনা না মেঘনা, হ্যাঁ, যমুনা থেকে আমরা একটা মেমোরেন্ডাম দেবো, যদি তারা ওই লোকদেরকে যমুনাতে মাত্র 1 মাইল দূরে, 1 মাইলেরও কম, ওখান থেকে ওই শর্টকাট মিন্টু রোডের ফাঁক দিয়ে যদি যায়, গিয়ে যদি মেমোরেন্ডাম নিয়ে যায়, আর তাহলে তো জানেন যে 30 লক্ষ লোক ঘেরাও করে বসতে পারে, সামরিক বাহিনী ইউনূসের পক্ষে আসবে না, শাহাবুদ্দিন চুপ্পু একটা বিরাট সুযোগ পেয়ে যাবে। ইউনূসের যে সমস্ত উপদেষ্টারা মানে নির্বাচন কাকে বলে যারা জানে না, ওরা তো পালাতে পারবে না, এবং ওদের প্রত্যেককে ওই পিনাকি ভট্টাচার্য যে ডাইপারের কথা বলে, পিনাকির ডাইপার সাপ্লাই দেওয়া উচিত, কারণ উনি সবসময় এদেরকে টিটকারি করে ডাইপার পরে এরা। হ্যাঁ, তো এদের আমি তা বলবো না। এদের মধ্যে আমি যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদকে আমি দারুণ রেসপেক্ট করি, আমি সালাউদ্দিন ভাইকে অনেক রেসপেক্ট করি, ওনারা আমার সিনিয়র এবং আমি ওনাদেরকে চিনি। দে আর ব্রিলিয়ান্ট, দে আর অনেস্ট, দে আর গুড। এরকম কিছু লোক আছে এই ক্যাবিনেটে, কিন্তু আমার কথা হলো যে এরা তো পালাবার পথ পাবে না। মানে আপনি দেখেন রুশ বিপ্লবের সময়, বলশেভিক রেভলিউশনে, ওই অনেক ক্যাবিনেটের লোক, কেরেনস্কির ক্যাবিনেট মেম্বাররা পালিয়ে গিয়ে নেভা রিভারে লাভ দিয়েছিল, ওখান থেকে বেঁচে চলে গেছে সাঁতরে। আমি জানি যে যমুনার আশেপাশে কোনো নদী নাই, কোনো খালও নাই যে সেখানে তারা জাম দেবে। ওটা ড্রেইন আছে, ওখানে জাম দিলে এরা বয়োবৃদ্ধ, এদের হাত পা ভেঙে যাবে, একটা অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আমি বলছি মানে পালাতেও পারবে না, যেভাবে আওয়ামী লীগ পালিয়েছে সেভাবে পালাতে পারবে না, পালাতে পারবে না, সব কটা ধরা পড়বে। এবং এই যে আইন ভঙ্গ করেছে, দেশের যে আইন ভঙ্গ করে যে ট্রিজন করেছে, সেই জন্য এদের তো মৃত্যুদণ্ড হয়ে যাবে বিচারে। আমার অ্যাডভাইস হলো যে এই সমস্ত না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যাকে আমি দারুণ শ্রদ্ধা করি এবং হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ওনার মর্যাদা অন্যরকম। ওনার মর্যাদা একটা সরকার প্রধান হওয়ার যে মর্যাদা আর ওনার যে অরিজিনাল মর্যাদা, এর আকাশ আর পাতাল পার্থক্য। কাজে আমার বিশ্বাস এবং আমার অ্যাডভাইস যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নেলসন ম্যান্ডেলা হয়ে চিরঞ্জীব হয়ে থাকুন বাংলাদেশে এবং পৃথিবীতে। হওয়ার চেষ্টা করলে তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ সৌদি আরবিও আপনাকে অ্যাসাইলাম দেবে না। ইদি আমিন তো অ্যাটলিস্ট একটা জায়গা পেয়েছে, তাও হবে না। কাজেই আমি মনে করব যে নির্বাচনের পথে দেশের যাওয়া উচিত, এবং আমরা যারা সভ্য এবং অ্যাডভান্স কান্ট্রিগুলোতে থাকি, আপনি ইংল্যান্ডে আছেন, আমি আমেরিকাতে আছি, আমরা জানি যে নির্বাচন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ইংল্যান্ড এবং আমেরিকা যুদ্ধে জড়িত, তখন তারা নির্বাচন করেছে, ন্যাশনাল নির্বাচন। এটাই হলো একটা এস্টাবলিশড কান্ট্রি, যেগুলো উন্নত দেশ, তাদের ডেমোক্রেটিক নর্ম। এবং আমাদের যারা এই যে মানে আমাদের যারা সমালোচক আছেন, হ্যাঁ, তাদেরকে আমি অনেককে ভালো সমালোচনা করেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু একটা গ্রুপ আছে যাদের জ্ঞান খুবই সীমিত। এই যে ইংল্যান্ডে যে নির্বাচন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং আমেরিকাতে, এগুলো এরা জানে না। এরা হলো এই যে মানে কি বলবো আর কি, মানে আধা কিংবা অর্ধশিক্ষিত কিংবা অতি সব লেভেলের লোকজনই তো কমেন্ট করবে, তাদের একটা মতামত আছে। না তারা, আমি শুধু আপনার এখানে না, সমস্ত কমেন্ট আমি বিভিন্ন সময় দেখি এবং মনে মনে হাসি যে বাংলাদেশে কত প্রকার গাধা এবং ছাগল রয়েছে। জুলকারনাইন স্যার ইজ এ ভেরি গুড জার্নালিস্ট, ভেরি গুড ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছে। কাজে আমি তার যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে আমি কিন্তু খুব মূল্য দেই, কারণ হি ওয়ার্কস হার্ড এবং হি ইজ ভেরি ওয়েল ট্রেইনড বাই দি আল জাজিরা, তাকে খুব ভালো ট্রেনিং দিয়েছে এবং এর কারণে তার যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ওয়ান অফ দ্য টপ মোস্ট। আচ্ছা,
কাজে আমি তার এটা কি করব। এখন আমরা যদি চলে যাই যে আলী রিয়াজ ইজ মানে আই নো হিম, মানে মানে বলতে পারেন আমিও অধ্যাপক, সেও যুক্তরাষ্ট্রে অধ্যাপক ছিলেন, এখনো আছেন, মাই কলিগ, এবং আমার একটু জুনিয়র, এবং একসময় আমাদের অনেক চিন্তাধারা একদিকেই ছিল অনেক আগে। আচ্ছা, যাই হোক, ওনাকে ওখানে যে দেওয়া হয়েছে, আমি ঠিক এই জিনিসটা মানে আমার কাছে ক্লিয়ার না, এটা হয়তো সাইদ এহসানুল হুদা এটাকে আরো ক্লিয়ার করতে পারবেন, যে উনি যে যদি ডুয়াল সিটিজেন হয়ে থাকেন, যুক্তরাষ্ট্রের সিটিজেন হয়ে থাকেন, তাতে কি বাংলাদেশের এ ধরনের কোনো ঊর্ধ্বতন পদে থেকে বাংলাদেশের যে কনস্টিটিউশনাল রিফর্ম হবে সেটা উনি করলে সেটা কতটা ন্যায্য হবে? হ্যাঁ, এটা আমার মনে একটা প্রশ্ন আছে। উনি হাসছেন, হুদা সাহেব হাসছেন, এটা আমার মনে একটা প্রশ্ন আছে। যদিও আমি কিন্তু একে আলী রিয়াজকে খুব পছন্দ করি, ইজ এ ভেরি মাই ডিয়ার পার্সন, কিন্তু আমার জুনিয়র, আই লাইক হিম, আমার সঙ্গে কিছুটা যোগাযোগ ছিল যাওয়ার আগে। মানে ক্ষমতায় যদি কেউ যায় আমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না, এটা হলো আমার একটা নেচার। কিন্তু তারাও অনেক সময় সম্পর্ক রাখতে চায় না, কারণ তারা আমি নিজেই রাখবো না, যে ক্ষমতায় যায় ওদের সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখি না। ক্ষমতা থেকে আসলে পরে আবার আগের সম্পর্ক আমি করি, কারণ ওই ধান্দাবাজিতে আমি বিশ্বাস করি না। আচ্ছা, যাই হোক, তো এখন সবাই ক্ষমতার যে ধান্দাবাজি করে না স্যার। হ্যাঁ, সবাই ক্ষমতায় যে ধান্দাবাজি করবে না স্যার। হ্যাঁ, মানে আই বিলিভ দ্যাট। আমি জানি, যেমন ধরুন আমি এক্সাম্পল দেবো, যেমন আমি ডক্টর মঈন খানকে চিনি, মানে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং কলিগ, মাই কলিগ ওয়ান টাইম। আমি তো ওনাকে দেখেছি খুব কাছ থেকে, অনেস্ট টু দি কোর, অনেস্ট টু দি কোর। আপনি তাকে কোনো ক্রমে কোনো ডিসঅনেস্টি করাতে পারবেন না, কোনো ধান্দাবাজি তাকে দিয়ে করাতে পারবেন না। আচ্ছা, তো এরকম আমি কিছু লোকদেরকে চিনি, বিভিন্ন দলে রয়েছেন। হ্যাঁ, আবার যেমন ধরেন মতিয়া চৌধুরী, যে আওয়ামী লীগের ছিল প্রথম ছাত্র ইউনিয়ন, মতিয়া চৌধুরীরও কিন্তু আমি যতটুকু জানি আমি তাকে কিন্তু শ্রদ্ধা করি। এই জন্য সব দলেই কিছু কিছু ভালো। আবার যেমন ধরেন জামাতের একটা বিরাট গ্রুপ আছে, যদিও জামাতের অনেক জিনিস আমি সমর্থন করি না, হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে জামাতের নেতৃত্বে অনেক লোক আছে যারা হার্ডকোর অনেস্ট। হ্যাঁ, কাজে এই সব দলেই এই ধরনের অনেস্ট লোক আছে, আমি আপনার সঙ্গে একমত।